ROG Ally এর নতুন এডিশন আমাদের স্টুডিওতে চলে এসেছে। এটা হচ্ছে 2025 এডিশন এবং এইবারের এটার নাম হচ্ছে ROG Xbox Ally X। তার মানে তারা Xbox এর সাথে এবার কোলাব করেছে এবং এটা ডিজাইনেও মেজর একটা পরিবর্তন এসেছে। Xbox এর যে কন্ট্রোলার আছে সেটা থেকে ইন্সপায়ার হয়ে তারা ডিজাইন করেছে, পাশাপাশি লেটেস্ট যে প্রসেসর Z2 Extreme সেটা এটাতে ইউজ করা হয়েছে। সো পারফরমেন্সে কেমন ডিফারেন্স আসবে সেটা আমরা টেস্ট করব। পাশাপাশি এটা ব্যাটারি সাইজ যদিও আগের মতো সেমই আছে ফিজিক্যালি 80 ওয়াট আওয়ারের, বাট এই ব্যাটারিটা কতটুকু এফিশিয়েন্টলি ইউজ করতে পারছে, মানে ব্যাটারি ব্যাকআপ কেমন হবে সেটা নিয়ে কথা বলবো। কারণ হ্যান্ডহেল্ড গেমিং কনসোলের ব্যাটারি ব্যাকআপ কিন্তু মেজর একটা ইস্যু। সো মূল ভিডিওতে যাওয়ার আগে আমরা আনবক্সিং দিয়ে স্টার্ট করতে চাই। চলুন শুরু করি। বক্সটা আমরা খুলে দেখি বক্সের ভিতরে কি কি আছে। ওকে, সো এই হচ্ছে বক্স। উপরের দিকে পলি আছে এবং এটাকে রিমুভ করলে আমরা ব্ল্যাক কালারের একটা বক্স দেখতে পাচ্ছি। উপরের দিকে ROG Ally এর যে ব্র্যান্ডিং সেটা দেখতে পাচ্ছি এখানে, ROG এবং Xbox এর ব্র্যান্ডিং আছে এখানে। এবং আমরা যদি পলিথিনটা সরায় দিই তাহলে এখান থেকে স্টিকার, আমরা স্টিকারগুলোকে কেটে ফেলি। ওকে, এইবার বক্সটা ওপেন করার পালা। ডান। বক্সটা বের করার সাথে সাথে আমরা এখানে একটা মানে কুইক পিক দেখতে পাচ্ছি। সো এখানে বেশ কিছু ইনস্ট্রাকশন আছে, একটা ম্যানুয়াল টাইপের ছোটখাটো, এবং এটাকে যদি আনফোল্ড করি তাহলে আমরা অ্যাকচুয়াল ডিভাইসটা দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে দ্য অল নিউ ROG Xbox Ally X 2025 এডিশন এবং এইটার যে ডিজাইনটা ইনিশিয়ালি, ওকে আমরা ডিজাইন এখন আর কিছু না বলি, পরবর্তীতে মানে বক্সের বাকি কন্টেন্টগুলো দেখার পরে আমরা সেটা নিয়ে কথা বলবো। সো এইটা খোলার পরে আমরা দেখি বক্সের ভিতর আর কি কি আছে। নেক্সট আমরা আরো একটা ছোট্ট বক্স পাচ্ছি। এই বক্সের ভিতরে কি কি আছে দেখি। এখানে শুধুমাত্র ডকুমেন্টেশন দেখতে পাচ্ছি, আর কিছুই নেই। এছাড়া বক্সের এক পাশে আমরা দেখতে পাচ্ছি পাওয়ার কেবলটা দেওয়া আছে, আর যদি বাম পাশে তাকাই তাহলে দেখতে পাচ্ছি এখানে পাওয়ার ব্রিক আছে, বেশ বড় সড়ো একটা পাওয়ার ব্রিক। ইউজুয়ালি ল্যাপটপের পাওয়ার ব্রিক এরকম হয়ে থাকে, আর এটা হচ্ছে 65 ওয়াটের একটা পাওয়ার ব্রিক। এবার আমরা অ্যাকচুয়াল ডিভাইসটা একটু আনর্যাপ করি, কারণ এটা পলিথিন দিয়ে মোড়ানো আছে। এই হচ্ছে অ্যাকচুয়াল ডিভাইসটা, আগের থেকে বেশ বড় সড়ো মনে হচ্ছে এবং ইনিশিয়াল আমার ইনহ্যান্ড ফিল্ড খুবই ভালো লাগছে। মনে হচ্ছে একটা কন্ট্রোলার ধরে রেখেছি হাতে। সো এখন এটা নিয়ে আর তেমন কিছু বলবো না, আমরা কিছুদিন এটাকে টেস্ট করব এবং রেজাল্ট সহ আপনাদের সামনে আসছি কয়েকদিন পর, যদিও আপনারা স্প্লিট সেকেন্ডের মধ্যে পেয়ে যাবেন, বাট আমরা এটাকে টেস্ট করার পরে আবারও ফেরত আসছি। এই ছোট্ট হ্যান্ডহেল্ড গেমিং কনসোলটা থেকে আপনারা 3 থেকে 3.5 ঘন্টা AAA টাইটেলড পিসি গেম খেলতে পারবেন। হাউ কুল ইজ দ্যাট? এই ধরনের হ্যান্ডহেল্ড গেমিং কনসোলগুলোর ব্যাটারি ব্যাকআপটাই সবচেয়ে বড় লিমিটেশন ছিল, এইবার কাইন্ড অফ এটা ফিক্স করে ফেলেছে। আজকের ভিডিওতে পুরো ডিটেল বলবো। আমাদের হাতে এই মুহূর্তে আছে ROG Xbox Ally X। এর আগে আমরা রেগুলার ROG Ally দেখেছি, তারপরে ROG Ally X। এবার Xbox এর সাথে কোলাব করে তারা যেটা নিয়ে এসছে, এটাতে কি কি পরিবর্তন আসছে, পারফরমেন্সে কতটুকু ইমপ্রুভমেন্ট এসছে, ব্যাটারি ব্যাকআপে কি কি পরিবর্তন এসছে, ডিজাইন, বিল্ড কোয়ালিটি সবকিছু নিয়ে ডিটেলে কথা বলবো, যেন আপনাদের বাইং ডিসিশনটা অনেক ইজি হয়। সো চলুন শুরু করি। প্রথমে আমরা এটার আউটলুক দিয়ে স্টার্ট করতে চাই। এবারে ডিজাইনটাতে সবচেয়ে নোটিসেবল ডিফারেন্স হচ্ছে এইবার এটাকে কিছুটা কন্ট্রোলার টাইপের ডিজাইন দেওয়া হয়েছে। এক্সবক্সের যে কন্ট্রোলার আছে কাইন্ড অফ সেরকম, দুই পাশে কন্ট্রোলারের যে এক্সট্রা একটা স্টেম থাকে সেটার মতো হ্যান্ডেল দেওয়া হয়েছে, যার ফলে এবার কিন্তু ধরতে অনেক বেশি কমফোর্টেবল লাগছে আগের তুলনায়। আগের যেটা ছিল ROG Ally এবং Ally X, সেটাতে জাস্ট ইউনিফাইড একটা বডি ছিল, নর্মাল ফোনের মতো বডি। সেটা যদি আপনি ধরতেন তাহলে এতটাও কমফোর্টেবল লাগতো না। এইবার অনেকটাই বেশি গ্রিপ পাওয়া যাচ্ছে এবং দীর্ঘ সময় ধরে রাখলেও ফ্যাটিক ফিল হবে না, এরকমই মনে হয়েছে এবং আমাদের এক্সপিরিয়েন্সও কাইন্ড অফ সেরকমই ছিল। আর এই ডিভাইসটা পুরোটাই মোটামুটি প্লাস্টিকের তৈরি, তবে চিপ ফিল একদমই হয় না, হাতে ধরার পরে প্রিমিয়াম ফিল পাবেন। স্পেশালি হ্যান্ডেলগুলোতে এক ধরনের টেক্সচার দেওয়া হয়েছে এবং এই প্রত্যেকটা টেক্সচার কিন্তু একটা একটা অক্ষর ROG লেখা এই টেক্সচারগুলোতে, আবার উপরের দিকে ROG Xbox লেখা, এই ধরনের একটা ডিজাইন করা হয়েছে। আর এটার ওজন হচ্ছে মাত্র 720 গ্রাম। সো এটাকে মোটামুটি লাইট ওয়েট সাইডেই বলা যায়। আপনি যখন দুই হাতে ধরে গেম খেলবেন তখন ওয়েটটা খুব একটা বেশি ফিল করবেন না, বাট এক হাতে ধরে রাখতে একটু কষ্ট হয়। যদি এটা এক হাতে জাস্ট নর্মালি ধরে রাখার জন্যই ধরবেন, গেম খেলার সময় তো আর এক হাতে ধরা লাগে না, গেম খেলার সময় সবসময় দুই হাতেই ধরবেন। সো গেম খেলতে গিয়ে আমরা আনকমফোর্টেবল ফিল করি নাই, অ্যাটলিস্ট ওয়েটের সাইড থেকে। এবারের বাটন লেআউটেও ছোট ছোট কিছু পরিবর্তন এসছে। প্রথমে আমরা থামস্টিকটা নিয়ে কথা বলি। সো এইটা আগের চাইতে স্লাইটলি ডিফারেন্ট ডিজাইনের হয়েছে এবং এখানে কিছুটা টেক্সচার টাইপের রাবার দেওয়া হয়েছে, যার ফলে হাতে খুবই ভালো ফিল হয়। এখানে একটু ছোট্ট করে গর্ত করে দেওয়া হয়েছে যেন আপনি থাম্ব দিয়ে যখন এটা কন্ট্রোল করবেন খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারেন। এবং এটা 5 মিলিয়ন রোটেশনের জন্য রেটেড, তার মানে 5 মিলিয়ন টাইমস আপনি এটাকে রোটেট করতে পারবেন, তারপরেও কিছু হবে না। এবং দুইটা থামস্টিকের নিচে অরা লাইট দেওয়া হয়েছে, RGB লাইট। এটা চাইলে আপনি অফ করতে পারবেন, বাট যদি জ্বালিয়ে রাখেন তাহলে দেখতে বেশ সুন্দর লাগে। আর লেফট পাশে যে ডিপ্যাডটা আছে এটা বেশ ক্লিকি এবং খুব ভালো ফিডব্যাক ছিল বাটনটাতে। এটা 1 মিলিয়ন ক্লিকের জন্য রেটেড। এখানে আবার এক্সবক্সের জন্য আলাদা একটা ডেডিকেটেড বাটন দেওয়া হয়েছে, এক্সবক্স গেম বারের জন্য। পাশাপাশি আমরা এই পাশে আর্মরি ক্রেটের বাটনটা দেখতে পাচ্ছি, তার পাশে একটা ভিউ বাটন আছে এবং প্রত্যেকটা বাটনই খুবই ক্লিকি এবং টেকটাইল। আর রাইট সাইডের বাটনগুলোর মধ্যে একটা ডেডিকেটেড লাইব্রেরি বাটন দেওয়া হয়েছে, যেটাতে ক্লিক করলে এক্সবক্সের যে গেম লাইব্রেরি আছে সেটা ওপেন হয়ে যাবে। পাশাপাশি একটা মেনু বাটনও দেওয়া হয়েছে। তার পাশেই রাইট সাইড
সাইডে এক্স এ বি ওয়াই বাটন দেওয়া হয়েছে, ইউজুয়াল এক্সবক্সের যে বাটনগুলো থাকে সেরকম, এবং এই বাটনগুলো 10 মিলিয়ন ক্লিকের জন্য রেটেড। সেই সাথে ট্রিগার এবং বাম্পার বাটনগুলো খুবই ক্লিকি ছিল এবং খুব স্যাটিসফাইং ফিল পাওয়া যায় এগুলোতে ক্লিক করার পরে, অ্যান্ড আপনি একটা ফিডব্যাক পাবেন বাটনগুলো যে ক্লিক হচ্ছে রেজিস্টার হচ্ছে সেটা খুব সুন্দরভাবে ফিল করা যায়। সেই সাথে একদমই নিচের দিকে দুইটা কাস্টমাইজেবল বাটন দেওয়া হয়েছে, যেগুলোকে কাস্টমাইজ করে আপনি আপনার মতো করে বিভিন্ন ধরনের অপশন সিলেক্ট করে দিতে পারবেন। পাশাপাশি গেমের ভেতরেও আপনি যখন কন্ট্রোলার কাস্টমাইজ করবেন তখন সেই বাটনগুলো ব্যবহার করতে পারবেন। স্পিকিং অফ কাস্টমাইজেশন, আর্মোরি ক্রিয়েট যে সফটওয়্যারটা আছে এটার ভেতর থেকে আপনি প্রত্যেকটা বাটন নিয়ে কাস্টমাইজ করতে পারবেন। উইন্ডোজের জন্য আলাদাভাবে কাস্টমাইজ করতে পারবেন, আবার গেমের জন্য আপনি সেপারেটলি এই বাটনগুলোকে কাস্টমাইজ করতে পারবেন নিজের মতো করে। আর এই আর্মোরি ক্রিয়েট বাটনে ক্লিক করে আপনারা আসোসের যে কমান্ড সেন্টার আছে সেটা ওপেন করতে পারবেন, যেখান থেকে সব ধরনের কাস্টমাইজেশনের ফিচার পেয়ে যাবেন। আমি সবগুলো একটা একটা করে যাচ্ছি না, জাস্ট কুইক সেটিং আপনি পেয়ে যাবেন। গেমের ভেতরে থাকলেও পাবেন, আপনি যদি ডেস্কটপে থাকেন তাহলেও পাবেন। সেই সাথে এই কন্ট্রোলারগুলো আপনি 3টা মোডে সুইচ করতে পারবেন। একটা হচ্ছে অটো মোড, অটো মোডে দিলে আপনি ডেস্কটপে আসলে ডেস্কটপের মতো কাজ করবে, গেমের ভেতরে যদি ঢুকেন তাহলে গেমের কন্ট্রোলারগুলো কাজ করবে। আবার চাইলে আপনি ম্যানুয়ালি গেমপ্যাড মোড কিংবা ডেস্কটপ মোডও সিলেক্ট করতে পারবেন। এইবার আসি ডিসপ্লেটাতে, একদম মিডলে রাখা হয়েছে 7 ইঞ্চির একটা ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটার উপরে নিচে হালকা একটু চিন আছে ব্ল্যাক কালারের, নিচের দিকে আবার আরওজির ব্র্যান্ডিং আছে, এবং এটা ফুল এইচডি রেজুলেশনের একটা ডিসপ্লে, আইপিএস লেভেল ডিসপ্লে বাই দ্য ওয়ে, যেটাতে 120 হার্টজ রিফ্রেশ রেট আছে, এবং এটা একটা 8 বিট কালারের ডিসপ্লে, 10 বিট কিন্তু না। ডিসপ্লেটা গ্লসি এবং এটার পিক ব্রাইটনেস হচ্ছে 500 নিট। সো এটাতে গেম খেলার সময় ইনডোরে কোনো ধরনের সমস্যা হয় না। 500 নিট আউটডোরে একদম ডিরেক্ট সানলাইটের জন্য হয়তো বা এত অ্যাপ্রোপ্রিয়েট না, যদিও এটা নিয়ে কেউ আউটডোরে গিয়ে খোলা আকাশের নিচে কেউ কেউ খেলতেও পারে, বলা যায় না গেম। সো তখন হয়তো ভিজিবিলিটিতে একটু প্রবলেম হবে, বাট যদি একটু শ্যাডো এরিয়াতে থাকেন তাহলে ভিজিবিলিটিতে কোনো প্রবলেম হবে না। সেই সাথে এই ডিসপ্লেটা 1080p বা ফুল এইচডি রেজুলেশনের হওয়ার ফলে, এবং সাইজটা যেহেতু ছোট, সো খুবই শার্প লাগে। আপনি যে কোনো কন্টেন্ট যদি কাছে থেকেও দেখেন তারপরেও আপনি শার্পনেসের ঘাটতি একদমই খেয়াল করবেন না। আর এই ডিসপ্লেটা কিন্তু ফুললি টাচ সাপোর্টেড, 10 ফিঙ্গার মাল্টি টাচ সাপোর্ট করে এটাতে, এবং ডিসপ্লেতে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন আছে, সো স্ক্র্যাচ থেকে ভালোভাবে প্রোটেক্ট করতে পারবে। আর আইপিএস লেভেল ডিসপ্লে হওয়া সত্ত্বেও এটার ভিউইং অ্যাঙ্গেল নিয়ে কোনো প্রবলেম আমরা পাই নাই। একদম 180 ডিগ্রি অ্যাঙ্গেলেও যদি দেখি তারপরেও একদম অ্যাকুরেট কালার পাওয়া যায়, সো এক্সট্রিম ভিউইং অ্যাঙ্গেলেও আপনি ভালো ভিজিবিলিটি পাবেন। সেই সাথে এই ডিসপ্লেতে 100% sRGB কালার গ্যামুট অফার করছে, 72% এনটিএসসি এবং 75% অ্যাডোবি আরজিবি প্রডিউস করতে পারে। এর বাইরে এই ডিসপ্লেটাতে FreeSync প্রিমিয়ামের সাপোর্ট আছে। তবে এই ডিসপ্লেটা ইউজ করতে গিয়ে একটা জিনিস আমার বারবারই মনে হয়েছে যে এখানে যদি একটা ওলেড ডিসপ্লে দেওয়া হতো তাহলে অনেক জোস হতো, কালারগুলো আরো বেশি পপ করতো, এবং ওলেডের যে ইউনিক ফিচার্সগুলো আছে সেগুলো আমরা এটাতে দেখতে পারতাম। যদিও দাম তখন বেড়ে যেত, বাট ওলেড হলে আর কি আরেকটু বেশি ইমার্সিভ লাগতো ডিসপ্লেটা। ওকে, ভুংভাং কথা বাদ দিয়া এবার আমরা অ্যাকচুয়াল জায়গাতে চলে আসি, সেটা হচ্ছে এটার পারফরমেন্স কেমন। সো আগে আপনাদেরকে একটু হার্ডওয়্যার স্পেকটা বলে দিই, তারপরে আসতেছি এটার অ্যাকচুয়াল পারফরমেন্সের জায়গায়। এটাতে যে প্রসেসর ইউজ করা হয়েছে সেটা হচ্ছে AMD Ryzen AI Z2 Extreme। এই প্রসেসরটা ডেডিকেটেডলি এরকম হ্যান্ডহেল্ড গেমিং কনসোলের জন্যই তৈরি করা। এর আগে আমরা Z1 Extreme টেস্ট করেছিলাম, এবার Z2 Extreme এর পারফরমেন্স কেমন সেটা টেস্ট করব। তার আগে একটু এই প্রসেসরের নারী নক্ষত্রটা আপনাদেরকে জানাই দিই। এই প্রসেসরটা AMD লেটেস্ট Zen 5 এবং Zen 5C আর্কিটেকচারে বিল্ড করা, 4 ন্যানোমিটার টেকনোলজিতে বিল্ড করা। এটা 8 কোর 16 থ্রেডের একটা প্রসেসর, যেটার বেস ক্লক স্পিড হচ্ছে 2 গিগাহার্টজ এবং এটার যে বুস্টেড ক্লক স্পিড সেটা হচ্ছে 5 গিগাহার্টজ। আর এই প্রসেসরটা টিডিপি হচ্ছে 15 থেকে 35 ওয়াট। আর এটাতে 24 জিবি র্যাম আছে, এটা হচ্ছে অনবোর্ড র্যাম LPDDR5X টাইপের, এবং এই র্যাম থেকে 8 জিবি কিন্তু জিপিইউর জন্য আলাদাভাবে রিজার্ভ করা আছে। সো ওই 8 জিবি আপনি ব্যবহার করতে পারবেন না, 8 জিবি গ্রাফিক্সের জন্যই ব্যবহার করা হয়। এছাড়া এটাতে 1 টেরাবাইট এসএসডি আছে, এটা হচ্ছে PCIe Gen 4X4 এসএসডি স্যামসাং এর, এবং এই এসএসডিটা আপনি চাইলে আপগ্রেড করতে পারবেন। বাই দ্য ওয়ে, বাংলাদেশে কিন্তু এটার আরো একটা স্টোরেজ ভেরিয়েন্ট আসবে। এটার যে লোয়ার ভেরিয়েন্টটা সেটা হচ্ছে 16/512 জিবি ভেরিয়েন্টটা আসে, সেটার দামও কিন্তু একটু কম হয়। দামটা নিয়ে আমরা ভিডিও শেষে কথা বলছি। এছাড়া এটা যেহেতু একটা এআই প্রসেসর, সো AMD যে XDNA NPU আছে সেটাতে দেওয়া হয়েছে, এবং এটার পারফরমেন্সের রেটিং হচ্ছে আপ টু 50 টপস। আর এটা একটা গেমিং ডিভাইস হলেও এটাতে কিন্তু কোনো ডিসক্রিট গ্রাফিক্স কার্ড নাই, তবে এটা যে iGPU আছে সেটাই যথেষ্ট পাওয়ারফুল। এটাতে AMD Radeon 890M গ্রাফিক্স দেওয়া হয়েছে, যেটা 16 কোর গ্রাফিক্স, এবং এইটাতে 2900 মেগাহার্টজ গ্রাফিক্স ফ্রিকোয়েন্সি আছে। আর VRAM হচ্ছে 8 জিবি, যেরকমটা বলছিলাম র্যাম থেকে 8 জিবি গ্রাফিক্সের জন্য আলাদাভাবে রিজার্ভ করে রাখে এটা। এবং এটার যে iGPUটা এটা কাইন্ড অফ অ্যাপলের যে M সিরিজের SoC গুলো আছে সেগুলোর মতো কাজ করে, যে কারণে কিন্তু গ্রাফিক্সের পারফরমেন্স এত বেটার পাওয়া যায়। এছাড়া এটাতে Wi-Fi 6E আছে এবং ব্লুটুথ 5.2 দেওয়া হয়েছে। ওকে, এবার আমরা অ্যাকচুয়াল পারফরমেন্সে চলে যাই। সো রিয়েল লাইফে গেম খেলতে গেলে কেমন এক্সপিরিয়েন্স হয় সেটা তো আমরা আপনাদেরকে জানাবোই। তার আগে অনেকেই আছেন সিনথেটিক বেঞ্চমার্কের স্কোরগুলো জানতে চাইবেন। সো আমরা এটা দিয়ে বেশ কিছু সিনথেটিক বেঞ্চমার্ক রান করেছি, সেগুলোর স্কোর আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, এবং প্রত্যেকটা স্কোরই এটার যে টার্বো মোড আছে সেটা দিয়ে নেওয়া হয়েছে। সো এটাতে কয়েকটা মোড আছে পারফরমেন্সে, সেটা নিয়ে আমরা কিছুক্ষণ পরে কথা বলছি, বাট স্কোরগুলো দেখে আপনারা কিছুটা আইডিয়া করতে পারবেন যে এটা পারফরমেন্স আসলে কেমন। ওকে, এইবার আমরা ROG Xbox Li X এর রিয়েল লাইফ গেমিং পারফরমেন্স বা গেম খেলতে গেলে কেমন ফিল হয় সেটা
সেটা আপনাদেরকে জানাবো। এবং আমরা অনেকগুলো গেম এটাতে টেস্ট করেছি। সো টেস্টের কথা যেহেতু আসলো, আমরা কয়েকটা মোড সম্পর্কে আপনাদেরকে বলে দিই। এই ডিভাইসে কিন্তু টোটাল 3টা মোড আছে। একটা হচ্ছে টার্বো মোড, একটা পারফরমেন্স মোড, আর একটা হচ্ছে সাইলেন্ট মোড। এবং আপনি এই টার্বো মোডটা চার্জে না লাগাইও অ্যাক্টিভেট করতে পারবেন। যদিও চার্জে লাগালে টিডিপিটা একটু বেশি হয়, আমরা তেমন মেজর ডিফারেন্স পাই নাই। যদি চার্জে লাগায় খেলেন তাহলে একেবারে খুবই সামান্য কিছু এফপিএস এর ডিফারেন্স আপনি পাবেন। তবে ডিভাইস প্রচুর পরিমাণে গরম হয়, তাই যদি একদমই লাইক আপনি দেয়ালে পিঠ থেকে গেছে, আপনাকে খেলতেই হবে, চার্জ শেষ হয়ে গেছে, তখন চার্জে লাগায় খেলবেন। আদারওয়াইজ এই ধরনের ডিভাইস যেহেতু অন দ্য গো ডিভাইস, সো চার্জে না লাগিয়ে গেম খেললে কেমন এক্সপিরিয়েন্স পাওয়া যায় সেটার দিকে আমার মনে হয় বেশিরভাগ মানুষের নজর থাকবে, এবং আমরা সেই রেজাল্টটাই বেশি আপনাদের সাথে শেয়ার করব। সো প্রথমেই আমরা যে গেমটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হালে ট্রেন্ড জিটিএ 5। এখন অনেকেই বলতে পারেন জিটিএ 5 অনেক পুরনো গেম টেস্ট করার জন্য এটা কোনো স্ট্যান্ডার্ড হইতে পারে না। উই নো দ্যাট, বাট এটা যেহেতু অনেক পপুলার একটা গেম, তাই সবার মাথায় এটা সম্পর্কে একটা রেফারেন্স আছে, যে কারণে আমরা জিটিএ 5 এর যে এনহ্যান্সড ভার্সনটা, যেটা স্লাইটলি বেটার লেগেসিটার তুলনায়, সেটা টেস্ট করেছি। এবং এই গেমটার যে নেটিভ বেঞ্চমার্কটা আছে, স্যাডলি সেটা আমরা রান করতে পারি নাই, বারবার এরর দেখিয়ে ক্লোজ হয়ে যাচ্ছিল, বাট গেম খেলার সময় কোনো প্রবলেম আমরা ফেস করি নাই। সো টার্বো মোডে জিটিএ 5 যখন খেলছিলাম, একদম হাইয়েস্ট গ্রাফিক সেটিংয়ে আমরা 65+ এফপিএস পাচ্ছিলাম এভারেজে, যেটা প্লেয়েবল এফপিএস ডেফিনেটলি। বাট আপনি যদি সেটিংটাকে আরেকটু নিচের দিকে নামান তাহলে স্লাইটলি বেটার এফপিএস পাবেন। আর টার্বো মোড থেকে যদি আপনি পারফরমেন্স মোড বা সাইলেন্ট মোডে নিয়ে আসেন তাহলে কিন্তু এফপিএস এ হিট খাবে, বাট ব্যাটারি ব্যাকআপটা আপনি বেটার পাবেন। ব্যাটারি ব্যাকআপ সেকশনে গিয়ে আমরা এই বিষয়টা নিয়ে আরো ডিটেইলে কথা বলছি। নেক্সট আমরা যে গেমটা ট্রাই করেছি সেটা হচ্ছে ফার ক্রাই 6, এবং এই গেমটা আমরা প্রত্যেকটা সেটিংয়েই ট্রাই করেছি, একদমই লো প্রিসেট থেকে শুরু করে আলট্রা প্রিসেট পর্যন্ত। এবং টার্বো মোডে ব্যাটারিতে কেমন পারফরমেন্স দেয়, সেই সাথে চার্জে লাগিয়ে টার্বো মোডে কেমন পারফরমেন্স দেয়, এবং আপনি জাস্ট রেগুলার পারফরমেন্স মোডে যদি ব্যাটারিতে খেলেন তাহলে কেমন পারফরমেন্স দেয়, এই সবগুলোই আমরা টেস্ট করেছি, যেটা রেজাল্ট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো আপনি চার্জে লাগিয়ে বা না লাগিয়ে যদি খেলেন তাহলে পারফরমেন্সের যে ডিফারেন্স সেটা খুবই নগণ্য মনে হয়েছে আমাদের কাছে, 1-2% মতো পার্থক্য। এছাড়া আপনি যদি পারফরমেন্স মোডে খেলেন ব্যাটারিতে, তাহলে আপনার টার্বো মোড থেকে 10% মতো পারফরমেন্সে ধাক্কা খেতে হবে, তার মানে 10% কম এফপিএস আপনি পাবেন। এটাও প্লেয়েবল ছিল, সো আপনি আপনার মতো করে চুজ করতে পারেন। বাট আমাদের মতে টার্বো মোডে আপনি যদি হাই সেটিংয়ে খেলেন তাহলে বেস্ট প্লেইং এক্সপিরিয়েন্সটা পাবেন, মানে ব্যাটারি ব্যাকআপ এবং পারফরমেন্সের একটা সুইট স্পটে আপনি থাকবেন। নেক্সট যে গেমটা আমরা ট্রাই করেছি সেটা হচ্ছে ফোরজা হরাইজন 5, এবং এটাও কিন্তু সিমিলার ভাবে আমরা টেস্ট করেছি প্রত্যেকটা গ্রাফিক সেটিং, পাশাপাশি এটা যে প্রত্যেকটা পারফরমেন্স সেটিং আছে সেগুলোতে, এবং রেজাল্ট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমরা রেজাল্টটা নিয়ে পরে একটু অ্যানালাইসিস করি। নেক্সট যে গেমটা আছে সেটা হচ্ছে সাইবারপাঙ্ক 2077, এবং এই গেমটাও সিমিলার ভাবে আমরা টেস্ট করেছি প্রত্যেকটা গ্রাফিক সেটিংয়ে, পাশাপাশি প্রত্যেকটা পারফরমেন্স সেটিংয়ে। যে রেজাল্টটা পেয়েছি সেটাও আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো আমরা যে গেমগুলোর কথা বললাম তিনটাই কিন্তু ট্রিপল এ টাইটেল গেম, এবং এই গেমগুলো খেলার সময় আমরা যে এক্সপিরিয়েন্স পেয়েছি সেটা অবশ্যই প্লেয়েবল ছিল। আপনি নিজের মতো করে সেটিং টুইক করে মাঝে মধ্যে এফপিএস বাড়ায় নিতে পারবেন, অথবা গ্রাফিক্সটাকে আপনি যদি একটু বাড়ায় নেন তাহলে এফপিএস একটু কমে যাবে। বাট আমরা রিকমেন্ড করি গ্রাফিক্স একটু কমায়া এফপিএসটা একটু বেশি পাইলে একটু প্লেইং এক্সপিরিয়েন্সটা বেটার হয়, কারণ এরকম ছোট স্ক্রিনে গ্রাফিক্স যদি একটু লো সাইডেও আপনি রাখেন তারপরেও কিন্তু প্লেব্যাক এক্সপিরিয়েন্সে খুব একটা বেশি হ্যাম্পার হয় না। এবং মুডগুলোর কথা যদি বলি, টার্বো মোড, পারফরমেন্স মোড কিংবা চার্জে লাগিয়ে যদি খেলেন তাহলে এইগুলোতে যে জাম্পটা বা ডিফারেন্সটা সেটা কাইন্ড অফ সবগুলোতে সিমিলারই ছিল। আপনি যদি চার্জে লাগান তাহলে 1-2% পারফরমেন্সের ইম্প্রুভমেন্ট পাবেন বা এফপিএসে ইম্প্রুভমেন্ট পাবেন, তবে ওই যে 10 ডিগ্রির মতো কিন্তু টেম্পারেচার ইনক্রিজ হয়ে যায়। আপনি যদি রেগুলার যে পারফরমেন্স মোডটা আছে সেটাতে খেলেন তাহলে কিন্তু আপনি 10%-এর মতো পারফরমেন্সের ড্রপ পাবেন। সো এই জিনিসগুলো মাথায় রেখে নিজের মতো করে সেটিং টুইক করে আপনারা গেম খেলতে পারবেন। এর বাইরেও কিন্তু আমরা আরো অনেকগুলো গেমই রান করেছি। ফর এক্সাম্পল এটাতে কাউন্টার স্ট্রাইক 2 আমরা খেলার চেষ্টা করেছি, যেটাতে একদম নেটিভলি কন্ট্রোল সাপোর্ট করে না, তবে আপনি চাইলে কাস্টমাইজ করে খেলতে পারবেন। এবং কাউন্টার স্ট্রাইক 2-তে আমরা 70+ এফপিএস পাচ্ছিলাম হাইয়েস্ট সেটিংয়ে। যদিও ফার্স্ট পার্সন শুটিং গেমগুলো আমার কাছে ব্যক্তিগতভাবে এইরকম কন্ট্রোলার দিয়ে ভালো লাগে না, ওগুলো মাউস কিবোর্ড দিয়ে খেলাই বেটার। সে সাথে আমরা পাবজি পিসি যেটা সেটাও ট্রাই করেছি, ওইটাতেও নেটিভলি সাপোর্ট করে না কন্ট্রোলার, সো আপনারা মাউস কিবোর্ড অ্যাড করে যদি খেলেন তাহলে বেটার এক্সপিরিয়েন্স পাবেন। সিমিলার টাইপের রেজাল্ট আমরা ভ্যালোরেন্টেও পেয়েছি। ভ্যালোরেন্টে 90+ এফপিএস আমরা পাচ্ছিলাম হাইয়েস্ট সেটিংয়ে, এবং আপনি সেখানেও যদি মাউস কিবোর্ড দিয়ে খেলেন তাহলে বেটার এক্সপিরিয়েন্স পাবেন কন্ট্রোলারের চাইতে। ফাইনালি আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, আমরা যে কয়টা গেম টেস্ট করেছি প্রত্যেকটা গেমেরই ডিফল্ট যে প্রিসেট আছে আমরা সেটা দিয়েই করেছি, আমরা কিন্তু প্রিসেটগুলোকে কোনোভাবেই কাস্টমাইজ করিনি। সো আপনার এক্সপিরিয়েন্সটাকে যদি আপনি বেটার করতে চান আপনার মতো করে আপনি একটু কাস্টমাইজও করে নিতে পারেন, তখন কিন্তু আপনি ওই একটা সুইট স্পট নিজেই তৈরি করে নিতে পারবেন। যেমন এটার যে হ্যাপটিক ফিডব্যাকটা সেটা খুবই ভালো ছিল। ফর এক্সাম্পল ফোরজা হরাইজন 5 খেলার সময় যদি আপনি কোনো বাম্পি রোডের মধ্যে চলে যান তাহলে আপনার হাতের মধ্যে ওই ভাইব্রেশনটা আপনি ফিল করতে পারবেন, গাড়ি শেক করলে যেরকম একটা ফিল হয় কাইন্ড অফ এরকম ডিসরাপটিভ টাইপের একটা ফিল আপনি পাবেন, যেটা আপনার গেম প্লে এক্সপিরিয়েন্সকে আরেকটু মানে একটা নতুন মাত্রা যুক্ত করবে। সেই সাথে এটার যে স্পিকারগুলো আছে এগুলো দুর্দান্ত ছিল, ডলবি অ্যাটমস টিউনড এগুলো, এবং এই দুইটা স্পিকার দুই পাশে রাখা হয়েছে ফ্রন্ট সাইডে, যার ফলে সাউন্ডটা একদম ফেসের মধ্যে আসে, এবং এই দুইটাতে কিন্তু খুবই সুন্দর একটা সারাউন্ড সাউন্ড ইফেক্ট আছে। সো স্টিরিও এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল, পর্যাপ্ত পরিমাণে লাউড ছিল এই স্পিকারগুলো, যার ফলে গেম খেলার সময় আপনি সাউন্ড থেকে একটা ইমার্সিভ এক্সপিরিয়েন্স পাবেন, স্পেশালি যদি একটু সাইলেন্ট জায়গাতে আপনি খেলেন। বাট যদি আপনি আউটডোরে খেলেন যেখানে আশেপাশে প্রচুর নয়েজ আছে সেখানে হয়তো এত ভালো এক্সপিরিয়েন্স পাবেন না, তখন হেডফোন দিয়ে খেলারই রেকমেন্ডেশন থাকবে। পোর্টসের কথা
কথা যদি বলি তাহলে এটাতে দুইটা USB-C পোর্ট আছে, তার মধ্যে একটা হচ্ছে থান্ডারবোল্ট 4 এবং এই থান্ডারবোল্ট 4টাতে কিন্তু ডিসপ্লে সাপোর্ট করে, পাশাপাশি এটাতে আসুসের যে প্রোপ্রাইটারি জিপিইউ আছে, এক্সটার্নাল জিপিইউ, XG মোবাইল জিপিইউ, সেগুলো আপনি কানেক্ট করতে পারবেন। তাদের ওয়েবসাইটে দেখলাম 5090 কানেক্ট করে দেখানো হয়েছে। সো আপনি যদি আরো বেটার পারফরমেন্স চান তাহলে এটাতে এক্সটার্নাল জিপিইউ কানেক্ট করতে পারেন। আর সেকেন্ড যে USB-C পোর্টটা আছে এটা হচ্ছে USB 3.2 Gen 2 টাইপের এবং এটাতেও ডিসপ্লে সাপোর্ট করে, পাশাপাশি PD সাপোর্ট করে। এটার যে চার্জারটা আছে চাইলে আপনি সেটা দিয়ে চার্জ করতে পারেন, অথবা PD সাপোর্টের অন্যান্য চার্জার দিয়েও আপনি এটাকে চার্জ করতে পারবেন। সেই সাথে পোর্টসগুলোর পাশে দুইটা LED লাইট ইন্ডিকেটর আছে, ভলিউম বাটন আছে। ভলিউম বাটনগুলো বেশ ক্লিকি ছিল, এখান দিয়ে আপনি খুব ইজিলি ভলিউম কম বেশি করতে পারবেন। এখানে এক্সজস্ট ভেন্টও আমরা দেখতে পাচ্ছি, পাশাপাশি এখানে একটা মাইক্রো SD কার্ডের স্লট আছে, এটা UHS 2 মাইক্রো SD কার্ড স্লট, এবং পাশেই একটা কম্বো অডিও জ্যাক আছে। তার পাশে একটা পাওয়ার বাটন আছে যেটার উপর একটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রাখা হয়েছে। এটা খুব কুইকলি আপনাকে আনলক করতে সাহায্য করবে উইন্ডোজ হেলো ফিচারের মাধ্যমে। একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করলাম, আপনার যদি ফিঙ্গারপ্রিন্ট সেট করা থাকে এবং এই ডিভাইসটা যদি অফ থাকে, তারপরেও আপনি জাস্ট আপনার ফিঙ্গার দিয়ে এটাকে প্রেস করলে অটোমেটিক্যালি অন হয়ে যাবে, লগ ইন স্ক্রিন স্কিপ করে ডিরেক্টলি আপনাকে ডেস্কটপে নিয়ে যাবে। ব্যাটারি নিয়ে কথা বলার আগে আমরা একটু এটার থার্মাল পারফরমেন্স নিয়ে কথা বলতে চাই। সো এইটার যে প্রসেসরটা আছে এটার ম্যাক্সিমাম অপারেটিং টেম্পারেচার হচ্ছে 95 ডিগ্রি, এবং চার্জে লাগিয়ে লম্বা সময় গেম খেলার সময় আমরা এটাতে ম্যাক্সিমাম 90+ ডিগ্রি টেম্পারেচার তুলতে পেরেছি, যেটা খুবই এক্সট্রিম একটা টেম্পারেচার বলে মনে হয়েছে, যদিও 95 টাচ করে নাই, এবং এটা ওভারহিট হয়ে বন্ধ হয়ে যাওয়ার মতো কোনো প্রবলেমও আমরা ফেস করি নাই। তবে আপনি যখন এটা দিয়ে গেম খেলবেন তখন যে জায়গাতে হাত ধরবেন সেখানে কিন্তু একদমই ফিল করবেন না, কারণ এই বাইরের যে এক্সটেনশনটা এটা একদমই লাইক টেম্পারেচারের পুরো বাইরে, যে কারণে আপনি হাতে একদমই ফিল করবেন না টেম্পারেচার। যদি এক্সজস্ট ভেন্টের বাইরের দিকে একটু হাত রাখেন তাহলে বুঝতে পারবেন যে এটার ভেতর থেকে কি পরিমাণে গরম হাওয়া বের হচ্ছে। সো হ্যাঁ, গেম প্লে এক্সপিরিয়েন্সে আপনার কোনো হ্যাম্পার করবে না, বাট ডেফিনেটলি এটা গরম হয় চার্জে লাগিয়ে খেললে। আর ফ্যানের যে নয়েজ সেটা খুব একটা নোটিসেবল ছিল না, মানে আপনার গেম প্লে এক্সপিরিয়েন্সকে হ্যাম্পার করবে না একদমই। এবার চলে আসি এই ধরনের হ্যান্ডহেল্ড গেমিং কনসোল বা গেমিং পিসির সবচেয়ে বড় এবং ইন্টারেস্টিং জায়গায়, সেটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ। কারণ এটার ব্যাটারি ব্যাকআপ যদি ভালো না হয় তাহলে এরকম অন দ্য গো ডিভাইস আসলে কিনে কোনো লাভ নেই। সো এটাতে এবার 80 ওয়াট আওয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে, 4 সেল ব্যাটারি, এবং আরও যে LI-X যেটা ছিল সেটাতেও কিন্তু 80 ওয়াট আওয়ারের ব্যাটারি ছিল, বাট রেগুলার আরও যে LI যেটা রিভিউ আমাদের চ্যানেলে আমরা করেছিলাম সেটাতে কিন্তু মাত্র 40 ওয়াট আওয়ারের ব্যাটারি ছিল। তার মানে আমরা যদি ওই প্রথম ভার্সনটার সাথে কম্পেয়ার করি তাহলে অলমোস্ট ডাবল কিন্তু ব্যাটারি ফিজিক্যালি এটাতে দেওয়া হয়েছে। ব্যাকআপের বেলায়ও আমরা সেই ডিফারেন্সটা খেয়াল করেছি, এবং ডেফিনেটলি এইটার যে প্রসেসর আছে সেটা স্লাইটলি পাওয়ার এফিশিয়েন্ট হয়েছে, এবং কিছু সফটওয়্যার ট্রিকারি তো অবশ্যই আছে যেটার মাধ্যমে ব্যাটারি ব্যাকআপটাকে স্লাইটলি বেটার করা পসিবল হয়েছে। সো আমরা যদি টার্বো মোডে এইটার এক্সপিরিয়েন্সের কথা বলি তাহলে আমরা ফোরজা হরাইজন 5 টার্বো মোডে 2 ঘন্টার মতো খেলতে পারছিলাম, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে, মোটামুটি ইমপ্রেসিভই ছিল। আর যদি পারফরমেন্স মোডে খেলেন তাহলে 2 ঘন্টা 45 মিনিটের মতো টানা গেম খেলতে পারবেন ফোরজা হরাইজন 5, এবং যদি সাইলেন্ট মোডে খেলেন তাহলে 3 থেকে 3.5 ঘন্টার মতো গেম প্লে এক্সপিরিয়েন্স আপনারা পাবেন, যেটা অবশ্যই এই ধরনের কম্প্যাক্ট ছোটখাটো একটা পিসি বা হ্যান্ডহেল্ড গেমিং কনসোল যেটাই বলেন এটার জন্য ইমপ্রেসিভ ব্যাপার। এবং আপনি যদি 3 ঘন্টাও গেম খেলতে পারেন পারফরমেন্স একটু লো করে, তাহলে আমার মনে হয় অন দ্য গো গেম প্লে এক্সপিরিয়েন্স আগের চাইতে অনেক বেটার এটা আপনাকে দিবে। আর যদি চার্জিং এর কথা বলি তাহলে এটাতে 65 ওয়াটের একটা চার্জার দেওয়া হয়েছে বক্সের মধ্যে। এই ডিভাইসটা ফুল চার্জ হতে 2 ঘন্টার মতো সময় লাগবে। তবে এই ডিভাইসটা যদি চার্জে লাগিয়ে ব্যবহার করেন তাহলে পারফরমেন্সে আপনারা 5%-এর মতো একটু বুস্ট পাবেন, তবে হিটিং কিন্তু অনেক বেশি হয়, তখন অনেক বেশি গরম হয়ে যায়, এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। ওকে, সো ফাইনালি যদি কনক্লুড করি তাহলে এটার কিছু প্রোজ এবং কিছু কনস আপনাদেরকে জানিয়ে দিতে চাই। প্রথমে আমরা এটার যে অ্যাডভান্টেজগুলো বা সুবিধা, যে জিনিসগুলো আমাদের কাছে ভালো লেগেছে সেগুলো সম্পর্কে বলি। প্রথমত এটা বিল্ড কোয়ালিটি খুবই ভালো, খুবই লাইক অ্যাস্থেটিক একটা ডিজাইন, হাতে খুবই কমফোর্টেবল ফিল হয়, এবং এটা একটা অন দ্য গো ডিভাইস। সো ডেফিনেটলি যারা মানে ক্রেজি গেমার আছে, যারা এরকম ক্যাফেতে গিয়ে, বাইরে গিয়ে, এয়ারপোর্টে গিয়ে, ঘুরতে গিয়েও গেম খেলতে চান তাদের জন্য এটা খুবই ভালো একটা চয়েস হতে পারে। যে জিনিসগুলো বেশ ভালো লেগেছে, এটা স্পিকারের কোয়ালিটি খুব ভালো, ব্যাটারি ব্যাকআপ আগের চাইতে ইমপ্রুভ হয়েছে এবং প্লেয়েবল এক্সপিরিয়েন্স এখন আমরা পাচ্ছিলাম। পারফরমেন্স এটার খুবই ভালো, ডিসপ্লে থেকেও ভালো এক্সপিরিয়েন্স পেয়েছি, তবে এখানে ওলেড ডিসপ্লে দিলে আমার মনে হয় একটু ভালো হতো, প্রাইসটা একটু কম রেখে ওলেডটা দিলে এক্সপিরিয়েন্সটা আর একটু বেটার হতো। তবে আমরা যদি নেগেটিভ সাইডের কথা বলি তাহলে প্রথমত অনেকেই আছে এটার প্রাইস নিয়ে নেগেটিভলি একটা কথাবার্তা বলতে পারে, কারণ বাংলাদেশের মানুষ অনেক চিপ জিনিসপত্র চায়, এটা যে প্রাইস সেটা কারো কারো কাছে একটু বেশি মনে হতে পারে, এবং এটা এক হাতে ধরে রাখতে একটু কষ্ট হয়, কারণ এক হাতে ধরলে আসলে তো আর্গোনমিক ফিল পাওয়া যায় না। সেক্ষেত্রে যে চার্জারটা আছে সেটা এখনো পর্যন্ত ওই ট্রেডিশনাল চার্জার, কেবলটা খোলা যায় না ব্রিক থেকে, এটা একটা প্যারাদায়ক জিনিস, যেহেতু এটা একটা মানে ট্রাভেল করার মতো জিনিস। সো চার্জারটা আরেকটু ইজি করা উচিত ছিল, মোবাইলের মতো চার্জিং এর কেবলটা যদি ডিটাচ করা যেত তাহলে আপনার পোর্টেবিলিটিতে আরেকটু এক্সট্রা কমফোর্ট অ্যাড হতো। এবার প্রাইস নিয়ে বলি, টু বি অনেস্ট আমরা এখনো পর্যন্ত এটার অ্যাকচুয়াল প্রাইসটা পাইনি। যখন আমরা এই রিভিউটা তৈরি করছি তখন আসলে বাংলাদেশের বাজারে অফিসিয়ালি এটা লঞ্চ হয়নি, যে কারণে আমরা আসলে এক্সাক্ট প্রাইসটা জানি না। তবে আমাদের যে হাইয়েস্ট ভেরিয়েন্টটা আছে, যেটা 24 1 টেরাবাইটের ভেরিয়েন্ট, সেটার প্রাইস 1,25,000 থেকে 1,30,000 আশেপাশে হবে। আমরা ডিসক্রিপশনে এক্সাক্ট প্রাইসটা
আপনাদেরকে দিয়ে দিব। আর যেটা লোয়ার ভেরিয়েন্ট আছে 16/512 GB ভেরিয়েন্ট, সেটা প্রাইস হয়তো বা 1 লাখের আশেপাশে হবে। তারপরও আপনারা এই কথাটা বিশ্বাস না করে ডিসক্রিপশনটা একটু চট করে চেক করে ফেলেন, তাহলে আপনি দেখতে পারবেন এক্সাক্ট প্রাইসটা কত। বাই দ্য ওয়ে অফিসিয়াল ওয়ারেন্টিও কিন্তু এটাতে পাবেন আপনারা, যেহেতু এটা বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়েছে। সো ফাইনালি যদি কন্ট্রোল করি তাহলে বলবো ওই যে যেরকমটা বলছিলাম, যারা একটু লাইক প্রফেশনাল গেমার, যারা একটু ক্রেজি গেমার আছেন, যারা গেম ছাড়া বাঁচতে পারবেন না, অন্ধাগতি গেম খেলবেন, তারা এটা নিতে পারবেন। আর বাসায় চাইলেই আপনি মনিটর বা এক্সটার্নাল টেলিভিশনে লাগিয়ে গেম খেলতে পারবেন, তখন হয়তো বা কাইন্ড অফ ওই পিসি বা ল্যাপটপের মতো এক্সপিরিয়েন্স পাবেন। বাট যারা স্পেশালি অন দ্য গো গেমিং বেশি করবেন তাদের জন্য এটা রিকমেন্ডেড থাকতে পারে। আদারওয়াইজ বাকি ভিডিওটা পুরোটা আপনারা দেখবেন, দেখে নিজেরাই জাজ করে নিন যে এটা কিনবেন কি কিনবেন না। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।